পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে যদি আপনি মব বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পলিটিক্যাল মব হয়েছে শাহবাগে 2013 সালে, যখন আপনার অনেকগুলো মানুষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একত্রিত হয়ে আপনার আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল, বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল। কোনটাকে আমরা মব বলবো, কোনটাকে প্রেশার গ্রুপ বলবো, সেটা যদি আপনি একটু বলেন। যেমন ধরেন এই যে পটিয়ার যে ঘটনাটি ঘটে গেল, সেটাকে আমরা কি বলবো, মব বলবো, নাকি আপনার এই আরেকটি ঘটনা যেটা ঘটলো পাটগ্রাম, রাইট এই ঘটনাটিকে আমরা কি বলবো, এটা কি মব বলবো কিনা? কোন ঘটনাকে মব বলবেন আর কোন ঘটনাকে অন্য কিছু বলবেন সেটা তো একান্ত আপনার সিদ্ধান্ত। তবে আমরা যেটা, আপনারা কি বলতে চান সেটা শুনতে চাই। আমরা যেটা দেখছি, আমরা তো দেখছি যে এগুলো সবগুলো ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে। আর তদন্তের আগে এটা আসলে মব নাকি আপনার কারো কোনো লেজিটিমেট কোনো প্রোটেস্ট, এটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে এইসব বিষয়ে মন্তব্য করা কঠিন। আপনি নিজেই যেটা বলেছেন যে আমার কাছেও সেটাই মনে হয় যে মব শব্দটা তো বাংলাদেশে অনেক আগে থেকেই আছে, আমরা জানি এটা। ইভেন কি আমি আজকে যখন দেখছিলাম 2023 সালে আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট দেখছিলাম আমি 2023 সালে, সেখানে বলা হয়েছে মব বিটিংয়ে আপনার বাংলাদেশে 51 জন মানুষ মারা গেছে। আপনার 2024 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আপনার মানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে বা জুলাই বিপ্লবের আগে এই সময়টাতেও একই মানবাধিকার সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী 32 জন মানুষ মব বিটিংয়ে মারা গেছে। কিন্তু 2024 সালে যদি আমি বলছি আমি বলছি এটা বলছি না যে মানে ওই সময় মারা গেছে দেখে এখন কোনো মানুষ মারা যাবে এটা জাস্টিফাই। মব কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, কোনো অবস্থাতেই না, কোনো পরিস্থিতিতেই না, যার দ্বারাই সংগঠিত হোক সেটাকে অবশ্যই আমরা নিন্দা জানাই। শুধু নিন্দা না, আমরা যেহেতু সরকারের জন্য কাজ করছি, আমরা সরকারের যারা দায়িত্বশীল আছে তাদেরকে সব সময় চেষ্টা করি সক্রিয় রাখতে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা কি ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি আগেও মবের ঘটনা যে ঘটেছে সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু কেন বেড়ে চলেছে সেটার কোনো অ্যানালিসিস আপনাদের কাছে আছে আমি আপনাকে বলছি, এখন যেগুলো ঘটছে সবগুলোকে মব বলবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। মবকে আপনার ডিফেন্ড করার কিছু নেই, কিন্তু ডিফাইন করার সুযোগ আছে আপনার। আমরা একটা জিনিস দেখেছি যে মব সাধারণত ভায়োলেন্সের সাথে সম্পৃক্ত। একসাথে কিছু লোক এক জায়গায় জড়ো হয়ে ভায়োলেন্ট আচরণ করে বা জোরপূর্বক কোনো কিছু আদায় করার চেষ্টা করে, সেটাই তো সাধারণ অর্থে আমরা মব বলি, তাই না? এখন বাংলাদেশে অনেক পলিটিক্যাল ইভেন্টকেও মব হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। যেমন কোন কোন ইভেন্টের কথা? যেমন আপনি আজকেই আপনি ধরেন, আমি দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা, একজন শিক্ষক, ওনার প্রমোশন নিয়ে একটা ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, অনেকে সেখানে প্রতিবাদ করছেন। এই শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। এই শিক্ষক আপনার গত বছর আন্তর্জাতিক কনফারেন্সে গিয়ে বাংলাদেশের সম্পর্কে মিথ্যাচার করেছেন। উনি সেখানে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চলছে। এখন ওনার প্রমোশনের যদি কেউ উদ্যোগ নেয় এবং সেটা যদি কেউ প্রতিবাদ করে, তার তো প্রতিবাদ করার সুযোগটা থাকতে হবে। প্রতিবাদ করতে গিয়ে সে যদি ভায়োলেন্ট হয় তাহলে সেটা অবশ্যই আইনের দৃষ্টিতে দেখতে হবে, এবং সেখানে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই সেখানে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু তাকে আপনি প্রতিবাদ করারও সুযোগ দেবেন না, এটা তো হতে পারে না। আপনার যেগুলা লেজিটিমেট প্রোটেস্ট, সেগুলোকে যদি আপনি মব বলেন, পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে যদি আপনি মব বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পলিটিক্যাল মব হয়েছে শাহবাগে 2013 সালে, যখন আপনার অনেকগুলো মানুষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একত্রিত হয়ে আপনার আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল, বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল। তো এরকম আপনি পলিটিক্যাল গ্রুপ যখন তাদের পলিটিক্যাল পারপাজে কোনো এক জায়গায় সংগঠিত হয়ে চাপ প্রয়োগ করে, এখন সেটাকে মব বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। আমাদের যারা সরকারে আমরা কাজ করি, আমাদের দেখার বিষয় হচ্ছে যে সেখানে কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা, কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছে কিনা। যদি সে আইনের, তাহলে এখানে আপনি মনে করছেন যে তাদের লেজিটিমেট ক্ষোভ তারা প্রকাশ করেছে এবং আইন নিজের হাতে তুলে নেয়নি। না, আমি প্রথমেই বলছি যে আপনার প্রত্যেকটা ঘটনারই কিন্তু তদন্ত করার সুযোগ আছে। আপনি ঘটনা ঘটার পরেই সব পক্ষকে না শুনে আপনি যদি একটা সিদ্ধান্ত দিয়ে দেন যে এটাই মব। আজকে যেমন আমি রাজশাহীতে দেখলাম একটা ঘটনা, কথা বলা হচ্ছে দুই ভাইয়ের পারিবারিক বিরোধ,
এবং সেখান থেকে এক ভাই অনেক লোক জড়ো করে বলেছে যে এখানে আওয়ামী লীগের লোক আছে, এবং এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে সেখানে পুলিশও গিয়েছে, তারা ওই লোককে খুঁজেছে। পরবর্তীতে এখন এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করছে যে তার শাশুড়িকে হয়রানি করার জন্য সে লোক জড়ো করছে। তা এখন এই পারিবারিক বিরোধকে আপনি মব বলবেন কিনা, আমি সেজন্যই বলছি যে মব শব্দটা অতি অপব্যবহারের ফলে এই রকমের একটা কাজ, আইন শৃঙ্খলা যারা হাতে তুলে নিচ্ছে, এই কাজটাকেই আসলে অনেক সময় হাস্যকর করে তোলা হচ্ছে যে এই কাজটা যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলোতে সুনির্দিষ্টভাবে ফোকাস না করে যে কোনো কিছুকে আমরা মব হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টাটাকেই আমরা আসলে মনে করছি যে এটা উদ্দেশ্য প্রবলেমেটিক আপনি মনে করছেন। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, সাবেক সিইসি নুরুল হুদাকে যে আপনার যেখানে তাকে হেনস্থা করা হলো, জুতা পেটা করা হলো, সেটাকে আপনারা বলছেন মব না, এটা একটা প্রেশার গ্রুপের একটা কাজ, এখানে আমি মব না বলছি না। সেখানে তো আইন শৃঙ্খলা আইন হাতে তুলে নেওয়ার একটা ঘটনা ঘটেছে এবং সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলাতে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে পরে আদালত জামিন দিয়ে দিয়েছে, দুজন আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন নিয়েছে। তো সেখানে যদি আইনের ব্যত্যয় না ঘটতো তাহলে তো এই আইনানুগ পদক্ষেপটা নেওয়া হতো না। আইনানুগ পদক্ষেপটা নেওয়া হয়েছে কারণ সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেছে যে এখানে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে। তা সরকার তো সেই ঘটনাকে ডিফেন্ড করে নাই, জনাব নুরুল হুদার উপর আক্রমণকে কিন্তু কেউ ডিফেন্ড করে নাই, বরঞ্চ সেখানে আইনগত পদক্ষেপটাই নেওয়া হয়েছে।